পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 5 পরিবেশ ও বিজ্ঞান মডেল প্রশ্ন। ইতিপূর্বে আমি আরও 4টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 4টি সেট দেখে আসতে পারবে। আজকের সেট হচ্ছে 5 নম্বর সেট, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ইথাহার হাই স্কুল এইচএস পরিবেশ এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে পূর্ণমান 40, হ্যাঁ, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, হ্যাঁ। এবং তোমার এখানে হচ্ছে তোমার পঞ্চম শ্রেণী, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে যদি 40 না 30 মার্কের প্রশ্ন আমরা এক এক করে বড় করে প্রশ্নটি দেখে নিলাম। এই যে টোটাল প্রশ্নটি আমরা দেখে নিলাম। এরপরে এক নজরে যদি দেখি, হ্যাঁ, তাহলে এই যে দেখে নিলাম পূর্ণাঙ্গ প্রশ্ন। এবার সরাসরি উত্তর দেখব। তাহলে নিচের প্রশ্নের যে উত্তরগুলি আছে সেগুলি যদি আমি দেখি, শূন্যস্থান পূরণ, হ্যাঁ, তারপরে 3, 4 সম্পূর্ণ প্রশ্ন। আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো। আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা নদী, হ্যাঁ। বিস্তারিত যদি আমি বিস্তারিত যাই, তোমরা শুধু গঙ্গা নদী এতটুকু লিখবে। গঙ্গা ভারতের প্রধান নদী। এই নদীর জল কৃষিকাজ, পানীয় জল এবং পরিবহনের কাজে ব্যবহৃত হয়। গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আমি একটু এক্সট্রা ইনফরমেশন বা বিশ্লেষণ দিয়েছি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা। সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়? সুন্দরবনে যে উদ্ভিদ দেখা আছে সুন্দরী গাছ। তারপরে যদি বলি সুন্দরবনে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এখানে সুন্দরী, গরান, গেওয়া প্রভৃতি উদ্ভিদ জন্মায়। সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। আমরা কিন্তু বিস্তারিত তথ্যে যাব না। যদি 1 নম্বরের উত্তর আসে তাহলে আমরা শুধু বলবো সুন্দরী গাছ। এরপরে পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু। আমরা যদি বিস্তারিত যাই, হ্যাঁ, সান্দাকফু দার্জিলিং জেলায় অবস্থিত। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা প্রায় 3636 মিটার। এরপর পরের প্রশ্ন, মালদার কোন আম বিখ্যাত? মালদার আমরা যদি বলি মালদার ফজলি আম বিখ্যাত। মালদা জেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত। ফজলি আম আকারে বড় এবং স্বাদে মিষ্টি হওয়া খুব জনপ্রিয়। কাজে আমরা কিন্তু বলছি বারবার বিস্তারিত তথ্য উত্তর দেবো না, কিন্তু তোমাকে মনে রাখার জন্য আমি বিস্তারিত বিশ্লেষণ দিয়ে দেখাচ্ছি। সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়? আমরা যদি উত্তর বলি তাহলে পূর্ব বর্ধমান জেলায়, আর যদি ডিটেলস বলি তাহলে সীতাভোগ ও মিহিদানা পশ্চিমবঙ্গের বিখ্যাত মিষ্টি। এগুলি বর্ধমান জেলার ঐতিহ্যবাহী খাদ্য। অনেকে হয়তো সীতাভোগ মিহিদানা কী সেটাই জানো না। এরপরে পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো। বন্দর শহরের নাম হচ্ছে হলদিয়া। হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর। এখান থেকে বিভিন্ন পণ্য দেশে নানা স্থানে বিদেশে পাঠানো হয়। এরপর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলা শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিণত হয়। এরপর পরের প্রশ্ন যদি বলি, স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন একজন মহিলার নাম লেখো। এমন একজন মহিলার নাম মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ছিলেন একজন বীর স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। এরপর পরের প্রশ্ন যদি বলি, পরের প্রশ্ন কি আছে, তোমার নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়? আমরা সবাই জানি 23শে জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 23শে জানুয়ারি 1897 সাল। প্রতি বছর এই দিনটি নেতাজির জন্মজয়ন্তী হিসেবে পালিত হয়। এরপর পরের প্রশ্ন যদি বলি, পরের প্রশ্ন হচ্ছে একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। এটা হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা ছিলেন একজন মহান আদিবাসী নেতা এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এরপর পরের প্রশ্ন যদি বলি সেটা হচ্ছে কি, বর্তমান কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি? বর্তমানে আমরা ট্রাক্টরের সাহায্যে জমি চাষ করি। বর্তমানে কৃষিকাজে ট্রাক্টর ব্যবহার করা হয়, এতে সময় শ্রম দুটোই বাঁচে। এরপর একটি সামুদ্রিক মাছের নাম লেখো। একটি সামুদ্রিক মাছ হচ্ছে ইলিশ মাছ। তারপরও আরও বিশ্লেষণ যদি ইলিশের জনপ্রিয় সামুদ্রিক মাছ, এটি বঙ্গোপসাগর নদীতে পাওয়া যায়। এরপর পরের প্রশ্ন 2 নং, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি ড্যাশ সালে চালের দাম 4 গুণ হয়েছিল? হ্যাঁ, সালটা ছিল 1943 সাল। 1943 সালে বাংলার দুর্ভিক্ষের সময় খাদ্যের অভাব দেখা দেয়, হ্যাঁ, ফলে চালের দাম অনেক বেড়ে যায়। রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায়, জমির উর্বরতা কমে যায়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটির স্বাভাবিক গুণ নষ্ট হয়, তাই উর্বরতা কমে যায়। আমরা শুধু উত্তরটা লিখব বিশ্লেষণ তোমার মনে রাখার জন্য। ড্যাশ দিয়ে বর্তমান জমিতে চাষ করা হয়। ড্যাশ দিয়ে ট্রাক্টর দিয়ে বর্তমান জমিতে চাষ করা হয়। ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত? বিষ্ণুপুর। টেরাকোটার জন্য বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির ও শিল্পকর্ম বিশ্ববিখ্যাত। এরপরের প্রশ্ন,
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ হিসেবে পালিত হয়, শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। আমরা যদি ডিটেলস দেখি, হ্যাঁ, প্রতি বছর 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ, তাঁতের শাড়ি তৈরি হয় তাঁতে। তাঁত একটি বিশেষ যন্ত্র যার সাহায্যে সুতো দিয়ে ধাড়ি বোনা হয়। এরপর পরের প্রশ্ন হচ্ছে আমার সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে টোটাল 6টি প্রশ্ন আছে। লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয়, তাই লাল মাটি অঞ্চলে বৃষ্টিপাত হয় কি কম, কারণ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে লাল মাটি দেখা যায়, এই অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয়, তাই এখানে জল সংকট দেখা যায় এবং কৃষিকাজের জন্য সেচের প্রয়োজন হয়। এরপর পরের প্রশ্ন কি, বর্ধমান জেলায় চাষ ভালো হয়, কি চাষ ভালো হয়? বর্ধমান জেলায় ধান চাষ ভালো হয়। বর্ধমান জেলা বাংলা শস্য ভাণ্ডার নামে পরিচিত। এখানে উর্বর পলিমাটি এবং পর্যাপ্ত জলসেচের কারণে ধানের প্রচুর চাষ হয়। এরপর 3 আনারস চাষ হয়। কোথায় আনারস চাষ হয়? কোথায়? তরাই অঞ্চলে। তরাই অঞ্চলে আর্দ্র আবহাওয়া এবং পর্যাপ্ত বৃষ্টিপাত থাকে, এই পরিবেশে আনারস চাষের জন্য খুবই উপযোগী। উত্তরবঙ্গের তরাই অঞ্চলে আনারসের ভালো উৎপাদন হয়। এরপর পরের প্রশ্ন, সরপুরিয়া পাওয়া যায় নদিয়ায়, সরপুরিয়া পাওয়া যায়। সরপুরিয়া পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মিষ্টি। নদিয়া জেলায় কৃষ্ণনগর সরপুরিয়ার জন্য বিশেষভাবে পরিচিত। এটি ছানা এবং দুধ দিয়ে তৈরি করা হয়। এরপর পরের প্রশ্ন গিয়েছে আমাদের স্বাধীনতা দিবস মূলত 15ই আগস্ট। 1947 সালে 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে, তাই প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করা হয়। এরপর পরের প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরি হয় মূলত চিত্তরঞ্জনে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা চিত্তরঞ্জন অবস্থিত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, CLW এর রেলের ইঞ্জিন তৈরি করা হয়। এটি ভারতের অন্যতম বৃহৎ রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এরপর পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো 5টি। ধাপ চাষ কি? পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ তৈরি করে যে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে। এরপরে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। কয়েকটি মুক্তপ্রায়, পাবদা, চিতল, বোয়াল, গুলে। অতিরিক্ত মাছ ধরা এবং জল দূষণের কারণে এই মাছগুলির সংখ্যা কমে যাচ্ছে। এরপর পরের প্রশ্ন, চা চাষের জন্য কীরকম আবহাওয়া প্রয়োজন? চা চাষের জন্য উষ্ণ আর্দ্র বৃষ্টিবহুল আবহাওয়া প্রয়োজন। বিস্তারিত যদি বলি, চা গাছের ভালো বৃদ্ধির জন্য প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢালযুক্ত জমি দরকার। এরপরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম এবং তার জন্মদিন কোন দিবসে পালন করা হয়? স্বাধীন ভারতে 4 জৈব সার বলতে কী বুঝো? উদ্ভিদ প্রাণীর পচা অংশ থেকে তৈরি সারকে জৈব সার বলে। গোবর সার, কম্পোস্ট সার ইত্যাদি জৈব সারের উদাহরণ, এগুলো মাটির উর্বরতা বাড়ায়। এরপর আমরা পরের যেটা, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহরু। তার জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয়। আমরা যদি বলি, জওহরলাল নেহরুর জন্ম 14ই নভেম্বর 1889 সাল। শিশুদের প্রতি তার ভালোবাসার জন্য এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। পরের প্রশ্ন হচ্ছে কি, কবে পরিবেশ দিবস পালিত হবে? সেদিন আমাদের কি করা উচিত? 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। সেদিন আমাদের উচিত গাছ লাগানো, পরিবেশ পরিষ্কার করা, প্লাস্টিকের ব্যবহার এবং জল ও বিদ্যুৎ অপচয় না করা। এরপর ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত? তারা ভারতের স্বাধীনতা আন্দোলনে বীর বিপ্লবী ছিলেন। তাহলে আমরা যদি বিস্তারিত দেখি, তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন এবং দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, উত্তর দিনাজপুর জেলায় কোন ফসলের ভালো চাষ হয়? ধান, পাট, গম, ভুট্টা এবং সরিষা। উত্তর দিনাজপুর উর্বর মাটি এবং অনুকূল জলবায়ুর কারণে এই ফসল ভালো উৎপাদন হয়। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে খুব একটা ইনফরমেটিভ ভিডিও, তোমরা অনেক কিছু শিখতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।